আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারতে 242 জন আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান উড্ডয়নের পরপরই একটি ভবনের উপর বিধ্বস্ত, কেউ বেঁচে নেই বলে বলছে কর্তৃপক্ষ। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আজ। গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশগ্রহণ। দেশে ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর মধ্য দিয়ে এবছর 23 জনের প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্ত বরিশাল বিভাগে। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা। খালেদা জিয়ার নির্দেশনা মেনেই বিএনপি এগিয়ে যাচ্ছে মন্তব্য। লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠককে এনসিপির স্বাগত, পরবর্তী রাজনৈতিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ। এবং তারেক রহমানের দেশে ফিরতে সরকারের কোনো বাধা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে অমানবিকভাবে পুশইন করা হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাজ্যের 107 বছর বয়সী এক নারীর ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাইলট ও কেবিন ক্রু সহ 242 যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি একটি মেডিকেল কলেজ হোস্টেলের ছাদে বিধ্বস্ত হয়। 5 জন মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়। উদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক বার্তা জানিয়েছেন মোদী। মিথিলা নাজদিনের রিপোর্ট। ভারতীয় 169, 53 জন ব্রিটিশ, পর্তুগালের 7 জন, 2 জন পাইলট ও কানাডার 1 জন যাত্রী এবং 10 জন কেবিন ক্রু নিয়ে স্থানীয় সময় দুপুর 1টা 38 ভারতের আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানটি। উড্ডয়নের মাত্র 2 মিনিটের মধ্যেই 825 ফুট উঁচুতে ওঠার পরপরই তা নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক রুটে চলাচল করা ফ্লাইট AI-171 বিধ্বস্ত হওয়ার পরপরই চারিদিকে আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিমানে জ্বালানি ভর্তি থাকায় আগুনের ভয়াবহতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভারতের সিভিল এভিয়েশন জানিয়েছে বিমানের পাইলট যথেষ্ট দক্ষ ছিলেন এবং তার ক্যারিয়ারে দীর্ঘ সময় উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করছেন গুজরাটের উচ্চ তাপমাত্রা অথবা পাখির কারণে প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পর তার নির্ধারিত গতি বাধাগ্রস্ত হতে পারে। বিধ্বস্ত হওয়ার আগেই জীবনমরণ সন্ধিক্ষণে মে ডে কল বা অতি জরুরি সাহায্য সংকেত দিয়েছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং চালু করা হয়েছে হটলাইন নম্বরও। এই পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ আছে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম। মিথিলা নাজনীন, চ্যানেল আই। ভারতের আহমেদাবাদে 242 যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় সহমর্মিতা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস।
এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে অধ্যাপক ইউনূস লিখেছেন, এই কঠিন সময়ে নিহতদের এবং তাদের পরিবার পরিজনদের সঙ্গে রয়েছে বাংলাদেশের দোয়া। এই ঘটনায় ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। অ্যাওয়ার্ড গ্রহণ ছাড়া আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। এর আগে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সরকারের এখন অন্যতম কাজ। মুস্তফা মল্লিকের রিপোর্ট। অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডনের বাকিংহাম প্যালেসে পৌঁছলে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। চার্লসের হাত থেকে প্রধান উপদেষ্টা গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লন্ডনে নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথ পাওয়েল সাক্ষাৎ করেছেন অধ্যাপক ইউনূসের সঙ্গে। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার চ্যামাথ হাউসে মূল বক্তা হিসেবে নীতি সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনূস। ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। দেশে কবে নির্বাচন হবে, কিভাবে হবে এবং সরকারের বর্তমান কাজগুলো কি তা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। দেশের তরুণরা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের লক্ষ্য। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, গণহত্যার বিচারের পরে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই দলটি নিয়ে এখন বিতর্ক আছে। তারা মানুষ হত্যা করেছে। গত 10 মাসে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চায়নি। জাতি নির্ধারণ করবে তাদের পরিণতি কি হবে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। আমরা বলছি তাদের বিচার হোক, সে পর্যন্ত রাজনীতি বন্ধ থাকুক। রোহিঙ্গাদের দেশে ফেরাই একমাত্র পথ বলে আবারও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে তারা ফিরে যাবে। রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে 5 মাস বয়সী থেকে শুরু করে 5 বা 7 বছর বয়সীও ছিল। সবাই কিশোর। প্রতি বছর নতুন করে যুক্ত হচ্ছে 35,000 শিশু। এই প্রজন্ম ভয়াবহ রাগ নিয়ে বড় হচ্ছে। মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরণ পোষণ কে দেবে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। অধ্যাপক ইউনূস বলেন, মোদী সরকারের নীতিই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা যাতে এমন কোনো কথা না বলেন যাতে বাংলাদেশ অশান্ত হয়। অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধ রাখেনি ভারত। এখনো শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 23 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের হার সর্বোচ্চ বরিশাল বিভাগে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 124 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 10 এবং উত্তর সিটি কর্পোরেশনে 1 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় 3 জন, রাজশাহী বিভাগে 1 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫,৪১১ জন। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি। দলের নেতারা আশা করছেন আস্থা আর সম্মানের এই বৈঠক থেকে নির্বাচনের রোড ম্যাপ আসবে। তারা জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুন্দর পরিবেশ বজায় রাখার যে নির্দেশনা দিয়েছেন তা মেনেই এগিয়ে যাচ্ছে বিএনপি। রাহুল রায় রিপোর্ট। পুরো জাতির চোখ এখন লন্ডনে। শুক্রবার সেখানেই বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা কর্মসূচিতে বিএনপির মূল দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই পক্ষের এমন অনড় অবস্থানের মাঝেই এই বৈঠক সুবাতাস বয়ে আনবে বলে আশাবাদী বিএনপি নেতারা। একটা ফলপ্রসূ আলোচনা হবে, এখানে একটা আস্থা, বিশ্বাস, সম্মানের জায়গা জড়িত। সুন্দর তারিখ নির্ধারিত হবে, একটা নতুন রোড ম্যাপ আসবে, একটা রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়ে একটা সঠিক সুন্দর সময় নির্বাচন হবে জাতি সেই প্রত্যাশায়। সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি মাঠে ময়দানে, সকল রাজনৈতিক দল আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক, এবং আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি ইনশাল্লাহ। ঈদের দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। সেখানে কিছু নির্দেশনা দেন তিনি। এমনকি এই বৈঠকের অন্তরালে বেগম জিয়া, এমন খবরও আসে গণমাধ্যমে। বিএনপি নেতারাও জানালেন তার পরামর্শের কথা। উনি যেটা বলছেন যে নির্বাচন নিয়ে অনেক বাধা আসবে, এখান থেকে বুঝতে হবে বিষয়টা, সেগুলোই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। তার অভিজ্ঞতার আলোকে তিনি যে পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত তার নেতৃত্বে আমরা এক এবং ঐক্যবদ্ধ, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা আলাপ আলোচনা কথাবার্তায় তার মা ওনার সঙ্গে আলোচনা করে বা বিএনপি চেয়ারপারসন হিসেবে ওনার সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করেছেন এবং কখনো ভুল করেন নাই। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে পুরা জাতি আমরা একটা সম্মানের জায়গায় থাকব। বিএনপি নেতারা বলছেন সুন্দর একটি পরিবেশে নির্বাচন চান তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বৈঠক পরবর্তী রাজনৈতিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের নেতারা। তারা বলছেন, এই বৈঠকের পর সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদ তৈরিতে বিএনপি নমনীয় হলে দেশের জন্য ভালো হবে। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনায়। ঈদুল আজহার আগের দিন ভাষণের পর যুক্তরাষ্ট্রের এক সংলাপেও এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ঈদের দিন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ হয়। এরপর সরকারের প্রতি কিছুটা নরম হলেও নির্বাচনের সময় নিয়ে অনড় অবস্থান থেকে সরকারকে অনুরোধ জানিয়ে আসছে বিএনপি। চলমান স্নায়ুদ্বন্দ্বের মধ্যেই লন্ডনে ইউনূস তারেকের বৈঠককে ইতিবাচক চোখে দেখছে এনসিপি। এই সংস্কার প্রশ্নে তারা নমনীয়তা দেখাবে এবং আন্তরিকতা দেখাবে, যেটা বাংলাদেশের মানুষের চাওয়া। এইটা আমরা আশা করব যে এই বৈঠকের পরে একটা পরিণতি পাবে। প্রাথমিকভাবে বৈঠককে ইতিবাচকভাবে দেখছি, কিন্তু এই বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে সেটা ভবিষ্যতে বিএনপির আচরণই বলে দিবে। বৈঠকের পর বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করলে তার যুগান্তকারী সিদ্ধান্ত হবে বলে মনে করে এনসিপি নেতারা। বিএনপি তার অবস্থান পরিবর্তন করে, সেটাকে আমরা বলতে পারবো যে এটা একটা যুগান্তকারী কিংবা জনগণের স্বার্থের দিক থেকে দেখতে গেলে একটা ভালো মিটিং হয়েছে তাদের মধ্যে, সেটা আমরা বলবো। কিন্তু যদি শুধুমাত্র নির্বাচনের তারিখ আগানো পেছানো নিয়ে আলোচনাটা সীমাবদ্ধ থাকে, এটা আমরা মনে করবো না যে এটার মধ্যে খুব বেশি যুগান্তকারী কিছু আছে। অনেকাংশ দলই কিন্তু এই বিষয়গুলোতে সংস্কার চান, শুধুমাত্র সেক্ষেত্রে বিএনপির দ্বিমত। তো এই জায়গা থেকে আমরা মনে করি বিএনপি তাদের এই জায়গা থেকে সরে আসবে এবং রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর, শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক কাঠামোগত পরিবর্তনে তারা সাড়া দেবে। ইউনূস তারেকের বৈঠকের পর দেশের রাজনীতিতে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করে এনসিপি নেতারা। পরবর্তীতে তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই ঘোষণায়ও কমেনি বিতর্ক। বেশ কিছু রাজনৈতিক দলের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা বা পরামর্শ না করেই এমন ঘোষণা দেয়া হয়েছে। তবে এখনই সরকার বিরোধী কোনো অবস্থান বা আন্দোলন কর্মসূচিতে যাবে না দলগুলো। সবার দৃষ্টি এখন লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের দিকে। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে কয়েক মাস ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছিল অস্থিরতা। প্রধান উপদেষ্টার ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও থামেনি বিতর্ক। এপ্রিলে ভোট অনুষ্ঠানের নেতিবাচক দিক নিয়ে কথা বলছে অনেক রাজনৈতিক দল। আমরা তো ওইটা চাচ্ছি, ওটা ভালো ইলেকশন। তবে এখনই সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো সিদ্ধান্তে যেতে রাজি নয় ওই দলগুলো। তারা বলছেন, লন্ডন বৈঠকে নতুন করে বোঝাপড়া হতে পারে বিএনপি ও সরকারের মধ্যে। সরকার এবং বিএনপি বা তথা রাজনৈতিক দলগুলোর যে তাদের মধ্যে চিন্তা বা কাজের অগ্রাধিকারের মধ্যে যেটুকু ফারাক আছে, আমার মনে হয় আলাপ আলোচনা করে পরস্পরের অবস্থান যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেকখানি কাছাকাছি আসাটা সম্ভব। ওই আউটকামটা দেখতে চাই, তারপরে ফাইনালি বলতে চাই। আর আশা করছি দুজন এত বড় মাপের নেতা বা ব্যক্তিত্ব তারা বসবেন এবং তার থেকে একটা পজিটিভ কিছু হবে। তাদের প্রত্যাশা, জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত হবে যা দেশ ও জনগণের জন্য কল্যাণকর। নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন বলেও মনে করেন তারা। অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের গুরুত্বপূর্ণ অংশের, বিশাল অংশের মতামতকে তারা খুব বেশি আমলে নেননি। তো কোনো কিছুকে ধরুন খুব একটা বিবেচনার মধ্যে না নিয়ে যেভাবে অনেকটা একতরফা তারা যে তারিখটা ঘোষণা করেছেন, তার মানে জন আকাঙ্ক্ষাটা খানিকটা প্রত্যাখ্যাত হয়েছে। ইনফ্যাক্ট আজ পর্যন্ত একটি সংস্কারও হয়নি। আমরা এই সরকারকে সমর্থন করছি, তার মানে এটা প্রস্তাবিত সমর্থন নয়। তারা যদি কোনো জায়গায় ব্যর্থ হয়, ভুল করে, পিছিয়ে থাকে, আমরা সেটা বলছি। সেই অর্থে বলেছি। এখনও জিজ্ঞেস করেছি কতদিন লাগবে আপনাদের, তারা তো বলেননি। বিএনপি বারবার প্রশ্ন করেছে যে কেন ডিসেম্বরে নয়। তাদের ধারণা, শুক্রবার লন্ডন বৈঠক ফলপ্রসূ না হলে এর প্রভাব পড়বে সংস্কার ও নির্বাচনের উপর, যা পরিস্থিতি আরো সংকটের দিকে নিয়ে যেতে পারে। দেশের ভেতর ইন্টারন্যাশনাল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। ভারত থেকে পুশিন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথাযথ নিয়ম মেনে কেউ আসছে না, তাদের অমানবিকভাবে ঠেলে দেওয়া হচ্ছে। গাজীপুরের একটি হাইওয়ে থানা পরিদর্শন করে তিনি বলেন, বিষয়টি ঢাকায় ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে। সালনা হাইওয়ে থানা, গাজীপুর 63 ব্যাটালিয়ন বিজিবি অফিস ও কৃষি মন্ত্রণালয়ের শ্রীপুরের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন তিনি। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। শৃঙ্খলা রক্ষায় আগামী 14 জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, জাসেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা ডিএমপির গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দাবি দাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। কোরবানির ঈদ পালন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ঈদের সরকারি ছুটি শেষ না হলেও কাজে বা ভিড় এড়াতে আগেভাগে ঢাকায় ফিরছেন অনেকেই। তবে যাত্রীদের মধ্যে মাস্ক পরার প্রবণতা তেমন দেখা যায়নি। পরাগ আজিমের রিপোর্ট। ঈদের সরকারি ছুটির আরও কয়েকদিন বাকি, তবে অনেকেই নানা কাজে আবার রাজধানীতে ফিরছেন। সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ভ্রমণ হিসেবে
বরাবরের মতো ট্রেনকেই বেছে নিয়েছেন যাত্রীরা। কিছুটা ভিড় থাকলেও কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন তারা। আমার ছুটি শেষ, এই জন্য চলে আসছি। লাস্টে হয়তো ছুটি শেষ হলে চাপটা বেশি হবে, তো এই জন্য 2 দিন আগে চলে আসলাম। পোস্টিং হচ্ছে রাজশাহী, এই জন্য 2 দিন সময় হাতে নিয়ে চলে আসছি। থাকতে তো আসলে মন চায়, কিন্তু থাকা তো যায় না। বাচ্চাদের স্কুল, পড়াশোনা। আসতে তেমন কষ্ট হয় না, টিকিট পাইতে অনেক কষ্ট হয়েছে। বাবার বাড়িতে ঈদ করছি তো শ্বশুর বাড়িতে আসছি। মোটামুটি অনেক ভালোভাবে আসছে। করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে ট্রেনের ফিরতি যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল রেলওয়ে, তবে তা মেনেছে খুব কম মানুষ। রাজশাহীতে ওই ধরনের এখনো কোনো নির্দেশনা আসেনি মাস্ক পরার বিষয়ে, তবে শুনছি এই ধরনের কোনো নির্দেশনা আমাদেরকে স্টেশনে বা কোথাও কোনো দেওয়া হয় নাই। কর্তৃপক্ষ কিছু বলে নাই ট্রেনে, না এরকম কিছু পাই নাই। এই গরমের জন্য খুলে ফেলা মাস্ক বাধ্যতামূলক, আমরাও পরে এসছি ভাই। আসলে কি বলবো, একটা তো নিয়ম আছে। আমার গাড়ি চলে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে এবারের ফিরতি যাত্রায় কোনো শিডিউল বিপর্যয় নেই। স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও অনুরোধ করেছেন তারা। আমরা বলছি যাত্রী সাধারণকেও দায়িত্বশীল হতে হবে, নির্দেশনাগুলো পরিপালন করতে হবে। আশা করছি যাত্রী সাধারণও আস্তে আস্তে সচেতন হবেন। ট্রেনের পাশাপাশি বাস লঞ্চেও ঢাকায় ফিরছে মানুষ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় 2টি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় 42 জন ফিলিস্তিনি নিহত, আহত কমপক্ষে 200 জন। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। কানাডার অন্টারিওর একটি লেকে বোট উল্টে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল্লাহ হিল রাকিব ও বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডুর নামাজে জানাজা টরন্টোর সুন্নাতুল জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে জানাজা শেষে তাদের মরদেহ স্থানীয় হেরিটেজ ফিউনারেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন টরন্টোর সময় বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানে তাদের মরদেহ দেশে নেওয়া হবে। শনিবার বাদ জোহর ঢাকায় বাংলাদেশ এয়ার ফোর্সেস কবরস্থানে দুজনের দাফন সম্পন্ন হবে। ফিলিস্তিনের গাজায় 2টি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 200 জন। 2টি ত্রাণ কেন্দ্রই পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রবেশের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও ড্রোন হামলা চালায়, এতে 31 জন নিহত হন, আহত হন প্রায় 200 জন। মধ্য গাজার নেতজারিম করিডোর এলাকায় এই ঘটনা ঘটে। এই নিয়ে বিতর্কিত সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে এ পর্যন্ত 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মারা গেছেন ফাউন্ডেশনের আরও 5 জন ত্রাণকর্মী। সংস্থাটির দাবি হামাস এই হামলা চালিয়েছে, তবে হামাসের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য আসেনি। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম জল রং। সরকারি অনুদানে নির্মিত ও মানব পাচারের গল্প নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ হক, কায়েস আরজু এবং শহীদুজ্জামান সেলিম। নিটুল টাটা বিশেষ সংবাদ। বয়স কোনো ফ্রেমে আটকানো যায় না, সেটি যেন প্রমাণ করলেন যুক্তরাজ্যের 107 বছর বয়সী এক নারী। তিনি তার জন্মদিনে উদযাপন করলেন ব্যতিক্রমী কর্মকাণ্ডে। জীবনের প্রথম ব্যবহার করা মোটর বাইক চালিয়ে ঘুরেছেন তার জন্মগ্রহণ করা শহরে। রাজা তৃতীয় চার্লস তার জন্মদিনে পাঠিয়েছেন শুভেচ্ছা কার্ড। এই নারীর নাম জেনা ব্রাউন। তিনি যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ শহরে 1918 সালে জন্মগ্রহণ করেন।
এবারে রয়েছে কৃষি সংবাদ। ভোলা জেলায় চলতি রবি মৌসুমে মুগ ও ফেলন ডালের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া থাকার পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণ না থাকায় স্বস্তিতে ডাল চাষ করেছেন কৃষক। বর্তমানে মাঠে চলছে ডাল সংগ্রহ, শুকানো এবং বীজ সংরক্ষণের কাজ। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার উর্বর মাঠে রবি মৌসুম এনেছে সমৃদ্ধির ছোঁয়া। কৃষক ব্যস্ত সময় পার করছে মুগ ও ফেলন ডাল সংগ্রহ, শুকানো এবং বীজ সংরক্ষণে। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকামাকড় আক্রমণ না থাকায় মাঠে ফলেছে প্রচুর ফসল। আগে ছোট ডাল করতাম, ছোট ডাল করি আমরা লাভবান হইতে পারি না। এখন বড় ডাল অভিযোজন দিছে এডি করি আমরা লাভবান আল্লাহর হুকুম মতো। ডাল বেশি 80 টাকা কেজি, ফেলেন ডাল কলি বেশি নেই, কলিও ধরেন 2000-2500 টাকা মন। নিজে গদি নিজেরা তুলি, অন্য তুলতে গেলে 10 ভাগে তুলি 1 ভাগ দেয়। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই মৌসুমে 28,655 হেক্টর জমিতে ডাল চাষ হয়েছে। গড় ফলন হয়েছে প্রতি হেক্টরে 1.4 মেট্রিক টন। আগামীতে যাতে ভোলা জেলায় এই 28,655 থেকে 30,000 অথবা তারও বেশি করা যায় এবং কৃষক যাতে অধিক লাভ পায়, সেক্ষেত্রে আমরা কৃষি বিপণন অধিদপ্তর অথবা মার্কেট লিঙ্কেজের মাধ্যমে অধিক দামের জন্য আমরা চেষ্টা করব। ভোলার কৃষকদের ডাল চাষে সফলতা এনে দিয়েছে নতুন আশার আলো। সময় মতো প্রযুক্তি সহযোগিতা ও বিপণন ব্যবস্থা নিশ্চিত করা গেলে কৃষক আরও লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। সবুজের সমারোহে শরীয়তপুরে গড়ে উঠেছে বিনোদন পার্ক মডার্ন ফ্যান্টাসি কিংডম। প্রায় 4 শতাধিক ঔষধি গাছ সহ পরিবেশ বান্ধব বৃক্ষরাজি দিয়ে 2005-এ যাত্রা শুরু করে সবুজে ঘেরা সুনিবিড় এই বিনোদন কেন্দ্রটি। শুধু ঈদ বা উৎসব পার্বণেই নয়, ছুটির দিনেও আশেপাশের জেলার বিনোদন প্রেমীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের বিনোদনের অন্যতম ঠিকানা মডার্ন ফ্যান্টাসি কিংডম। পরিবেশ বান্ধব ব্যতিক্রমী এমন পার্ক নিয়ে উচ্ছ্বসিত বিনোদন প্রেমীরা। এখানে খুব সুন্দর একটা জায়গা, এরকম আশেপাশে এরকম বিনোদন জায়গা আমরা এইটাই মনে করি যে এইটাই খুব সুন্দর। এই জায়গা আসলে এত ভালো লাগে আর বের হতে ইচ্ছা করে না, সারাদিন ঘুরতে ইচ্ছা করে। এই জায়গাটা হচ্ছে গাছ দিয়ে অনেক সাজানো, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, গাছ দিয়ে সবুজ দিয়ে অনেক সাজানো। আমাদের চিন্তাই করতে পারি না যে এটা এই জায়গায় আছে, তারপর আমরা 3 স্টার 5 স্টারে এনজয় করতেছি, তার কক্সবাজারে এনজয় করতেছি। শুধু বিনোদনই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় ঔষধি গাছ সহ বিভিন্ন গাছের সমারোহে সাজানো হয়েছে পার্কটি। 2005 সাল থেকে তিল করে এক পরিবেশ বান্ধব করে এই পার্কটি তৈরি করা হয়েছে। সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে ওয়েব পুল, যেটা বৃহত্তর ফরিদপুরের মধ্যে নেই। এখানে এই 450-500 ঔষধি গাছ সহ অন্যান্য গাছের যে সুসমাহার আছে, এই সমাহার থেকেই মানুষ নিরোগ থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। শিশু কিশোর সহ সকল বয়সী মানুষের বিনোদনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতে চালের দাম কমেছে। দেশটিতে এখনও গত 2 বছরের সর্বনিম্ন দামে চাল বেচাকেনা হচ্ছে। এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে রুপির বিনিময় হার হ্রাস এবং পরপর দ্বিতীয় বছরের মতো ভালো মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতে গত সপ্তাহে 5% খুদযুক্ত প্রতি টন সেদ্ধ চালের দাম ছিল $380 থেকে $386। আগের সপ্তাহে প্রতি টন চাল $382 থেকে $389 বেচাকেনা হয়েছে। এই সময় 5% খুদযুক্ত প্রতি টন আতপ চালের দাম ছিল টন প্রতি $373 থেকে $378। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে।
শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল রওনা হবে শুক্রবার। গলে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট 17 জুন।